সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? জৈব রসায়নের আজকের 12তম পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন আমরা বেশ কিছুদিন সমানতা নিয়ে কথা বলছিলাম। আজকে মূলত সমানতা পর্ব 3 এবং এই পর্বে বেসিক্যালি আমি যে বিষয়ে কথা বলবো সেটা হবে স্টেরিও সমানতা। এবং সমানতার প্রকারভেদ আমরা যখন পূর্বে আলোচনা করেছিলাম ওইখানে একটা অংশ অর্থাৎ গাঠনিক সমানতা আলোচনা করেছিলাম। এই পর্বে স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা নিয়ে কথা হবে। তবে এই ত্রিমাত্রিক সমানতার সাথে আরও কিছু বিষয় রয়েছে, যেমন জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতার কারণ কি বা তার শর্তগুলো কি, তার সাথে নতুন একটা বিষয় আমরা আজকে পড়ব, সেটা হলো ইজেড সিস্টেম এবং সিস ট্রান্স সমানুর পার্থক্য। বেসিক্যালি এই বিষয়গুলোকে আজকে আমি খুব বেশি গুরুত্ব দিয়েছি, অর্থাৎ এই অনুসারে আমি আজকের ক্লাসটি উপস্থাপন করব। তবে শিক্ষার্থীরা, আপনি যদি এই জ্যামিতিক সমানতা বা স্টেরিও সমানতা সম্পর্কে একটু ডিটেলস বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আমরা এবার একটু সরাসরি সংজ্ঞাতে চলে যাই। তা আমি শুরুতে এখানে যেটা লিখলাম সেটা হলো স্টেরিও সমানতা। আসলে কোনো যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত যদি একই অর্থাৎ অভিন্ন হয়, কিন্তু অনুস্থ কোনো পরমাণু বা গ্রুপে স্থানিক বিন্যাসের কারণে এদের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, তাহলে এই ধরনের যে সমাণু সৃষ্টি হয় এই সমাণুগুলোকে আমরা মূলত বলি স্টেরিও সমাণু। এবং এই বৈশিষ্ট্য বা এই ধর্মটাকে আমরা বলবো স্টেরিও সমানতা। তো আমরা আরও ডিটেলস বুঝতে পারবো একটু আমরা যখন এক্সাম্পল নিয়ে বা আরও একটু গভীরে প্রবেশ করব। তো স্টেরিও সমাণুর এই যে ত্রিমাত্রিক বিন্যাস, এটাকে মূলত আমরা কনফিগারেশন বলে থাকি। তো আমরা এবার একটু স্টেরিও সমানতার যদি একটু শ্রেণীবিভাগ বলি, এটাকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হলো জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা। তবে এই সমানতার আরেকটা নাম রয়েছে যেটাকে আমরা বলি সিস ট্রান্স সমানতা। দ্বিতীয় শ্রেণীর যেটা সেটা হবে আলোক সমানতা। সেক্ষেত্রে আমরা আজকে যেহেতু জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা নিয়ে কথা বলবো, তো আমি আপাতত আলোক সমানতা আলোচনা করবো না, এটা আমার নেক্সট ক্লাসে পাবে আপনারা। সো আমরা একটু যদি জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতার দিকে যাই, প্রথমে আমরা একটু সংজ্ঞা দিই। একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগের কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন বা ঘূর্ণন সম্ভব না হলে তখন তাদের মধ্যে দুই ধরনের কনফিগারেশন সৃষ্টি হয়। তাদেরকে মূলত আমরা বলবো জ্যামিতিক বা সিস ট্রান্স সমান। এবং এই যে বৈশিষ্ট্যটা বা ধর্মটা তাকে বলবো জ্যামিতিক সমানতা। তো আমরা সংজ্ঞাটা আশা করি বুঝতে পারছি, তারপরেও আমি আপনাদের সুবিধার্থে একটু যদি এটা বিস্তৃত করি। জ্যামিতিক সমানতার সংজ্ঞা যখন পড়বেন এখানে কয়েকটা শব্দ আপনি একটু মনে রাখবেন। এটার একটা শব্দ হবে একই আণবিক সংকেত হবে, আণবিক ও গাঠনিক সংকেত। আমরা এই শব্দটা একটু খেয়াল করব। এদের আণবিক সংকেত গাঠনিক সংকেত একই হবে, কিন্তু কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বা আমরা আবর্তন বলতে পারি সম্ভব নয়। এই দুইটা কথা যদি আমরা একটু মনে রাখি তাহলে আবার সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে যাবে। আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই হবে, কিন্তু কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না। তো ব্যাপারটা কেমন সেটা হলো কি, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না কাদের ক্ষেত্রে? যেমন আমরা যদি একটু অ্যালকিনির দিকে তাকাই,
তো অ্যালকিনে দেখা যায় কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। যেমন আমরা এটা একটু দ্বিবন্ধন চিন্তা করি, তাহলে এখানে এই জায়গায় একটা কিন্তু কার্বন আছে, এখানেও কিন্তু কার্বন আছে। এখন এই কার্বনের সাথে অন্যান্য গ্রুপ বা পরমাণু বা মূলক যুক্ত থাকে। এখন এই গ্রুপগুলোর যদি আমরা একটু ওরিয়েন্টেশন করি, তো এখন ওরিয়েন্টেশন মিনস এখানে একটু সাজিয়ে নিই, তখন দেখা যাবে ভিন্ন ভিন্ন দুইটা কনফিগারেশন সৃষ্টি হবে। এখন এই যে কনফিগারেশনগুলো সৃষ্টি হয় তাদেরকে আমরা বলবো সিস্টান্স সমাণু বা জ্যামিতিক সমাণু। তো আমি একটু বোর্ডের দিকে যদি একটু খেয়াল করি, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে কিন্তু দ্বিবন্ধনে যুক্ত। এখন এই কার্বনের সাথে আমি এদিকে দুই হাত খালি রাখলাম। এখন আপনি একটু খেয়াল করেন, এখানে কোনো একটা গ্রুপ থাকবে বা কোনো একটা পরমাণু থাকবে। এখন এই যে গ্রুপগুলো থাকে তাদের একটা স্থানিক বিন্যাস হয়। তো সেটা কেমন, ধরেন আমি এখানে একটা CH3 গ্রুপ দিলাম, এখানেও একটা CH3 গ্রুপ দিলাম, আর এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। তো এই যৌগটা যদি আমরা খেয়াল করি, আসলে এটা হয় এখানে 4টা কার্বন আছে, সো এটার নাম হয় বিউটিন 2। এখন এই বিউটিন 2 যৌগের একটা বিষয় যদি আমরা খেয়াল করি, এখানে CH3, এই CH3 এই যে দুটো বড় মূলক কিন্তু একই পাশে, বা এখানে কি দুটো হালকা গ্রুপ যদি আমরা বলি, যেমন হাইড্রোজেন 2টি একই পাশে। এখন একটু মনে রাখবো, সিস শব্দের একটা অর্থ বলে, সিস মিন্স একই, এবং আরেকটা শব্দ এখানে লিখছি আমি ট্রান্স মিন্স বিপরীত। এই দুইটা শব্দ মনে রাখলে আমরা সিসটা সহজে বুঝতে পারবো। তো সিস মিন্স হলো একই। তো এই ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, এখানে এই গ্রুপ এবং একই গ্রুপ দুইটা কিন্তু একই পাশে। এখন এই তাদের যে অবস্থান একই পাশে হলো, তাহলে এটা হবে সিস বিউটিন 2। তাহলে এটা হলো তাদের সিস বিউটিন 2। এখন এই যৌগের আমরা যদি আরেকটা কনফিগারেশন দেখি, কার্বন কার্বন দ্বিবন্ধন, এই পাশে আমি H3C, এই পাশে একটা হাইড্রোজেন দিলাম, এই পাশে CH3 দিলাম, আর এই পাশে একটা হাইড্রোজেন দিলাম। এখানে যে বিষয়টা লক্ষ্য করা যায়, CH3 এই বড় মূলকটা এবং এখানে CH3 বড় মূলকটার অবস্থান কিন্তু বিপরীতে থাকে। তো এই যদি এভাবে বিপরীতে থাকে, তাহলে এই ধরনের সমাণুগুলো হয় ট্রান্স। তো এটার নাম যদি আমরা একটু খেয়াল করি, ট্রান্স টু বিউটিন। তো এই হলো মোটামুটি সিস ট্রান্স। তবে আপনাদের সুবিধার্থে আমি আরো কিছু এক্সাম্পল আলোচনা করব। তবে তোমরা একটু মনে রাখবে, আসলে সিস ট্রান্স বা এই জ্যামিতিক সমানতা কারা দিবে, আমি একটু বলে রাখি। 1 প্রতিস্থাপিত অ্যালকিন, 2 চাক্রিক অ্যালকেন। মূলত এই দুই ধরনের যৌগ আমাদের সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে। আমরা যদি একটু চাক্রিক যৌগের দিকে তাকাই, যেমন এই যৌগটা আমরা যদি একটু খেয়াল করি, যেমন এইটা হলো মূলত এখানে 3টা কার্বন আছে, 1 2 3। তো এই 3 কার্বন হলে এটা হয় সাইক্লোপ্রোপেন। তো এখানে আমি যদি একটু মূলক দিয়ে দিই, এখানে একটা মূলক দিলাম, ধরেন CH3, এখানে দিলাম হাইড্রোজেন, এখানে দিলাম CH3, আর এখানে দিলাম হাইড্রোজেন, তাহলে এই যৌগটাও কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তো এই ক্ষেত্রে এই যৌগটার নাম যদি আমরা বলি, একটু খেয়াল করবেন, একটু নাম্বারিং করি আমরা, এটা 1 2 3। তো 1 নাম্বার এবং 2 নাম্বারের সাথে দুইটি অ্যালকাইল গ্রুপ আছে। সো এটার যদি একটু নামটা যদি আমরা একটু লিখি, তাহলে হয়
1,2 ডাই মিথাইল। এখানে দুইটি মিথাইল গ্রুপ আছে, সাইক্লো প্রোপেন, সাইক্লোপ্রোপেন। তাহলে এখন আমি এই যৌগটা আসলে কোন ধরনের সমাণু হবে, এটা হবে মূলত সিস, কেননা এখানে এই যে বড় গ্রুপ দুইটা একই পাশে, তো সো আমরা এটাকে লিখতে পারি সিস সমান। এখন আমরা যদি একটু এটার জন্য একটা ট্রান্স ইউজ করি, তো ট্রান্স একটু আপনারা খেয়াল করেন, সাইক্লোপ্রোপেন, এখন একটা CH3 এই পাশে দিলাম, আরেকটা বিপরীত পাশে দিলাম, তাহলে এই যে দুইটার অবস্থান যেহেতু বিপরীত পাশে, সো এটা হবে ট্রান্স, এটা হবে আমার ট্রান্স। তো এভাবে আসলে এই যে আমরা দুইটা কনফিগারেশন পেলাম, এখন এই দুইটা কনফিগারেশনের কারণে আমরা সমানুতার যে ব্যাখ্যা বা যে সমানুগুলো হয় সেগুলোকে আমরা বলি সিস ট্রান্স সমাণু। তো এটা গেল মোটামুটি আমার জ্যামিতিক সমানুতা, অর্থাৎ অ্যাস্টেরয়েড সমানুতার পরে আমি জ্যামিতিক সমানুতা বললাম। এখন আমরা একটু এই জ্যামিতিক সমানুতার কারণ কি, অর্থাৎ এটা কেন তৈরি হয়, তো কারণ যদি একটু আমরা বলি, তোমরা একটু খেয়াল করবে, আমরা একটু আগে যে এক্সাম্পলের কথা বললাম, যেমন সিস2 বিউটিন, এখানে কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। তো সো কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তাহলে তাদের মধ্যে sp2 সংকরায়ন ঘটে। এখন আমরা যেটা জানি সেটা হলো কার্বন কার্বন একক বন্ধন হলে sp3 হয়, আর কার্বন কার্বন দ্বিবন্ধন হলে sp2 হয়, কার্বন কার্বন ত্রিবন্ধন হলে sp হয়। তো ওই সুবাদে যদি বলি এখানে sp2 সংকরায়ন ঘটে। তো এখানে সংকরায়ন কেন আসলো, কারণ সমানুতার যে জ্যামিতিক সমানুতার যে কারণ ব্যাখ্যা, এখানে কিন্তু সংকরায়নটা ওতপ্রোতভাবে জড়িত। কেননা আমরা একটা শব্দ সবাই জানি, সেটা হলো ওভারল্যাপিং। কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে এখানে একটা সিগমা বন্ধন আছে, আরেকটা আছে পাই বন্ধন। এখন সিগমা বন্ধন যেটি তৈরি হয় সেটা সাধারণত অরবিটালের সামনাসামনি ওভারল্যাপিং এর ফলে হয়, কিন্তু পাই বন্ধনটা তৈরি হয় তাদের পাশাপাশি অধিক্রমণে। এখন পাশাপাশি যখন অধিক্রমণ ঘটে তখন এই কার্বনের সাথে যে গ্রুপগুলো আছে বা এই যে গ্রুপগুলো আছে, এখন আমরা যদি একটু চেষ্টা করি এই গ্রুপের একটু পরিবর্তন করার জন্য, অর্থাৎ এই গ্রুপটাকে আমি এখানে নিয়ে আসবো, তখন এই যে অবস্থার পরিবর্তন, এখন পরিবর্তন করতে গেলে এখানে কিন্তু পাই বন্ধনটা অস্তিত্ব থাকবে না, অর্থাৎ এটা ভেঙে যাবে। এটা খুব ইজি বিষয়। আপনি যদি একটু চিন্তা করেন, আমরা এখানে একটা দ্বিবন্ধন চিন্তা করলাম, এখন এখানে আমি যদি এটাকে আমার একটা গ্রুপকে আমি যদি এভাবে রোটেট করার চেষ্টা করি বা অবস্থান পরিবর্তন করার চেষ্টা করি, তখন কিন্তু দেখা যাবে তাদের মধ্যে এই দ্বিবন্ধনের যে অবস্থান বা দ্বিবন্ধন যেভাবে আছে ওভাবে কিন্তু থাকবে না, তার মানে এটা একটু ড্রপ হয়ে যাবে বা ভেঙে যাবে। তার মানে হচ্ছে কি এখানে পাই বন্ধনের বিলুপ্তি ঘটে যাবে। তো এজন্য মূলত আমরা বলি জ্যামিতিক সমানুতা কেন সৃষ্টি হয়, কারণ এখানে শুরুতে একটা কথা বলছি, জ্যামিতিক সমানুতা মূলত তারাই প্রদর্শন করে যাদের মধ্যে মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না। তো মুক্ত ঘূর্ণন কাদের সম্ভব হবে না, যেমন এখানে অ্যালকিন যৌগের দ্বিবন্ধতা আছে, কিন্তু আমরা যখন যদি অ্যালকেন বলতাম তখন কিন্তু সম্ভব হতো, কারণ ওইখানে মুক্ত ঘূর্ণন সম্ভব। তো এটা মোটামুটি কারণ, অর্থাৎ এই মুক্ত ঘূর্ণন সম্ভব না হওয়া অথবা পাই বন্ধনের বিলুপ্তি ঘটে, এই কারণেই মূলত জ্যামিতিক সমানুতার সৃষ্টি হয় বা এটাই জ্যামিতিক সমানুতার কারণ। তো আজকের আলোচনার মধ্যে এখন যে বিষয়ে আমি তোমাদেরকে আলোকপাত করব সেটা হবে জ্যামিতিক সমানুতার সত্য। তবে এই অপশনটা বা আমরা যদি বলি এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনি অনেকবার দেখবেন বোর্ডে এটা আসছে। তো সুতরাং একটু সবাই বোঝার চেষ্টা করবেন, পাশাপাশি একটু বাসায় মুখস্থ করবেন। তো আমরা এবার একটু শুরু করব জ্যামিতিক সমানুতার সত্য।
জ্যামিতিক সমানুতার শর্তগুলো যদি আমরা একটু খেয়াল করি, প্রথম কন্ডিশন যেটা, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন রহিত হতে হবে, অর্থাৎ কোনো প্রকার কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। এই ধরনের যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তো সেক্ষেত্রে আমি একটু আগে আপনাদের এই বিষয়ে একটু ব্যাখ্যা দিয়েছিলাম। এখন আমরা যদি একটু দ্বিতীয় শর্তের দিকে যাই, যেমন এখানে বলা আছে দ্বিবন্ধনযুক্ত কিংবা চাকরিক হতে হবে, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত যৌগ, যা আমরা যেটা লিখলাম কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে CH3H, যেমন এই যৌগটা ছিল বিউটিন 2, তো এখানে এটা ছিল মূলত কি সিস সমান, আর এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে, কিংবা সেটা চাকরিক হয়, যেটা আমি আপনাদের দেখিয়েছি। যেমন এটা ছিল, যেমন এখানে একটা CH3 দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা CH3 দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। তো এই যে যৌগটা বললাম 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, এটাও জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, অর্থাৎ এই ধরনের যৌগ বেসিক্যালি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আর 3 নম্বর যে সত্যটা আপনারা একটু খেয়াল করবেন, আমি একটু ব্যাখ্যা করে দিই। এখানে এই যে সিটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো মূলত কার্বন, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ড, এবং তার এই চারপাশে মূলত আমার গ্রুপগুলা বা পরমাণু গ্রুপ। এখন এখানে এ বি বি, এখানে এ বি এগুলো মূলত পরমাণু গুচ্ছ কিংবা মূলক। এখন বা এই ধরনের স্ট্রাকচারও হবে, তবে এখানে একটা কন্ডিশন, বিশেষ কন্ডিশন, সেটা হলো এ নট ইকুয়াল বি, অর্থাৎ এখানে এ এবং বি এই দুটা সমান হবে না। তো আমি যদি একটু এক্সাম্পল দিই তাহলে সেটা বুঝতে পারবেন। যেমন এই যৌগটা যদি আপনি একটু খেয়াল করেন, যেমন আমি এটাকে এ চিহ্নিত করলাম, আবার এটা হচ্ছে আমার বি। এখন এই যৌগ এটাও এ, কারণ একই, এবং এটা হলো বি। তো এখানে যেটা বলা হচ্ছে এ আর বি কখনো সমান হবে না। আপনি একটু যদি লক্ষ্য করেন, এর সাথে বি এর কোনো মিল নেই, কারণ এটা হলো CH3 আর এটা হলো কি H। তো এই ধরনের যৌগ যদি হয় তাহলে তারা অবশ্যই জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, সেটা চাকরির ক্ষেত্রেও সেম। তবে আমরা একটু মনে রাখবো যে এই যে কাঠামোটা এখানে এ অর্থাৎ যেটা একই পাশে অবস্থান, সো এই ধরনের যে সমানগুলো সেগুলো হয় সিস। এখন 4 নম্বর সত্য যদি একটু খেয়াল করি, কার্বন কার্বন দ্বিবন্ধন, আর মূলকগুলো হলো এ বি এবং এখানে একটা ডি, নতুন আরেকটা মূলক। এখন এখানে আমি মূলত 3টা মূলক দেখা যাচ্ছে। তো 3টা মূলকের মধ্যে আমরা এখানে এই কন্ডিশনটা আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, অর্থাৎ এর সাথে বি কখনো সমান হবে না, বা বি এবং ডি কখনো সমান হবে না। যদি একটু আমরা এক্সাম্পল দিই, ধরেন কার্বন কার্বন দ্বিবন্ধন দিলাম, এখন আমরা আগের মতো করে দিয়ে দিই। দেখেন এ একটা যৌগ দিলাম, ধরেন সেটা হলো C2H5, বা একটা মূলক দিলাম। এখন এই পাশে দিলাম বি, তো বিটার এখানে যে কন্ডিশনের কথা বলা আছে, এর সাথে বি কখনো সমান হবে না। ধরেন আমি বি একটা অন্য গ্রুপ দিলাম, ধরুন সেটা হাইড্রোজেন দিলাম। তো এখানেও যেহেতু বি, তো সো এটাও হাইড্রোজেন দিলাম। তো আবার এই যে ডিটা যেটা দেখাচ্ছে, এখানে আরেকটা কন্ডিশন হলো বি এর সাথে ডি কখনো সমান হবে না। সো আমি এখানে আরেকটা ভিন্ন মূলক দিতে পারি, ধরেন সেটা দিলাম CH3। তো এই যে আমরা যৌগটা লিখলাম, আসলে এই যৌগটা কি, এখানে আপনি একটু খেয়াল করবেন, এখানে কার্বন সংখ্যা যদি হিসাব করেন 1 2 3 4 5, তার মিনস এখানে 5টা কার্বন আছে। সো এটা হবে পেন্টিন 2। তবে এটা কোন ধরনের সমান হবে একটু খেয়াল করবেন। এই যে বড় মূলক যেটা আছে, এই বড় মূলক দুইটার অবস্থান কিন্তু বিপরীত পাশে, বিপরীত পাশে। আমরা এই শব্দটা খেয়াল করবো, এখানে এই বড় মূলক দুইটা বিপরীত পাশে, সো এটা হবে ট্রান্স। তো এই কন্ডিশন যদি মেনে চলে তাহলে সেটা অবশ্যই জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এখন আমরা একটু 5 নাম্বার অর্থাৎ সর্বশেষ এখানে যে সত্যটা, সেটা হলো কার্বন কার্বন দ্বিবন্ধন এ বি ডি ই, এইগুলা সবগুলাই কিন্তু ভিন্ন ভিন্ন, এবং এ আর বি সমান হবে না, কিংবা ইর সাথে ডি সমান হবে না। তবে এখানে সেক্ষেত্রে আমি একটু
ও আপনাদের একটা টুইস্টের কথা বলি। মূলত এই ধরনের যে সমানুগুলো তৈরি হয় সেগুলো কিন্তু মূলত সিস্টেন্স নামকরণ করাটা সেটা কঠিন। তো এটার জন্য একটা নতুন সিস্টেমে নামকরণ করা হয়, যেটা হবে ইজেড সিস্টেম। ওটাতে আমি একটু পরে যাচ্ছি। তো আমরা একটু যদি একটা এক্সাম্পলের কথা বলি, যেমন আমরা ধরেন যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে CH3 একটা মূলক দিলাম, আবার এখানে একটা আরেকটা মূলক দিলাম হাইড্রোজেন, আবার এখানে দিলাম আরেকটা মূলক, এখানে দিলাম Cl, আর এখানে দিলাম ডি তে আরেকটা বিন্দু গ্রুপ দিলাম C2H5। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তো কিভাবে? একটু যদি আমরা এই কন্ডিশনটা মেনে চলে, অর্থাৎ এ এর সাথে বি এই দুইটা গ্রুপ বা মূলক সমান নয়, আবার বি ডি আর ই এই দুটোও সমান নয়। তো এই যৌগের নাম কি হবে? তাহলে আমরা যদি কার্বন সংখ্যা হিসাব করি, দেখেন 1 2 3, এখানে দুইটা রয়েছে 4 5, তার মিনস হচ্ছে কি এটা হচ্ছে কি 5টা কার্বন রয়েছে। সো এটার নাম আমরা যদি একটু নাম্বারিং করে দিই আপনাদের সুবিধার্থে, 1 2 3, এখানে 4 এবং 5। তো সো 3 নাম্বারের সাথে যেহেতু এখানে একটা পার্শ্বশিকল আছে, তো সো এটা আমরা একটু আগে লিখি 3 ক্লোরো। তো মূল কার্বন 5টা, পেন্টিন 2। তাহলে এই যৌগটাও জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। অর্থাৎ আমরা যদি একটু কষ্ট করে এই শর্তগুলো মনে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু কাইন্ডলি এটা পড়বেন, আর না বুঝলে তো আপনারা আবার সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেটা আবার আলোচনা করতে। তারপরেও আমি সংক্ষেপে এই জিনিসটা আবার একটু বলি। এটা হলো কার্বন কার্বন দ্বিবন্ধন, আর ABCDE যে সংখ্যাগুলো বা যে অ্যালফাবেটগুলো লিখলাম, এইগুলো হবে মূলত গ্রুপ। এখন এই যে গ্রুপের স্থানিক বিন্যাস হবে, তবে তার মধ্যে একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের কিছু কন্ডিশন, বেস্ট কন্ডিশন, যেমন এই ধরনের কন্ডিশন, এর সাথে বি সমান হবে না, কিংবা বির সাথে ডি সমান হবে না, কিংবা ই আর ডি সমান হবে না। তো এই গেল মোটামুটি আমাদের জ্যামিতিক সমানতার সত্য। তো আমি যদি একটু ইজেড সিস্টেমের দিকে যাই, আসলে আমরা এখানে ইজেড সিস্টেম যেটা বললাম সেটা কি? তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাসার মধ্যে এইগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখা যাবে আসলে আমরা জ্যামিতিক সমানতা বা স্টেডীয় সমানতা যেগুলো বা স্টেডীয় সমানুগুলো সহজে বের করতে পারবো। এখন ইজেড সিস্টেম দিয়ে আমরা একটু কথা বলি। ইজেড সিস্টেম একটু মনে রাখবো আমরা, যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে আমরা 3টা বা 4টা ভিন্ন গ্রুপ বা ভিন্ন মূলক পাই, যাদেরকে সিস্টেন্স পদ্ধতিতে বা সিস্টেন্স দিয়ে সহজে নামকরণ করা যাবে না, তখন তাদের জন্য আমরা ইজেড সিস্টেমে নামকরণ করব বা ইজেড সিস্টেম দিয়ে জ্যামিতিক সমানুগুলো চিহ্নিত করব। তো আসলে ইজেড সিস্টেমে আমরা যদি একটু বেগ পেতে যে আসলে আসলো অ্যান্ড জিজেন, আর জেড শব্দটা জুসাম ম্যান। এই দুইটি জার্মান শব্দ থেকে মূলত এই যে সিস্টেমটা আসে। তো একটু মনে রাখবো, অ্যান্ড জিজেন শব্দের অর্থ হবে বিপরীত, এবং জুসামম্যান শব্দের অর্থ হবে একই। অর্থাৎ আমরা যদি একটু সিস্টার্সের সাথে যদি একটু মিলাই, সেটা হবে যেমন এটা আমরা সিস বলবো, সিস, আর এটা হচ্ছে ট্রান্স। তবে এখানে পার্থক্যটা হলো সিস ট্রান্সের ক্ষেত্রে আমরা একই ধরনের গ্রুপ দেখতে পাই বা একই ধরনের মূলক দেখতে পাই, কিন্তু এখানে সেটা আমরা দেখতে পাবো না। আমরা এখানে শুধু একটা জিনিস মনে রাখবো, কার্বন কার্বন দ্বিবন্ধন এখানে যেটা মূল থাকবে সেটা ধরেন বাড়ি,
এটা ভারী, এখানে একটা মূলক থাকবে সেটাও কি ভারী মূলক, কিন্তু বাকি মূলকগুলো মনে করেন হালকা, এটা ধরলাম হালকা। এখন এইভাবেই যদি তার গঠনটা হয় বা তাইভাবে যদি তার স্টেটমেন্টটা হয়, অর্থাৎ কার্বনের বিপরীত পাশে ভারী গ্রুপ যুক্ত আছে, তাহলে তাদেরকে আমরা বলবো ই। আর যদি অবস্থানটা এইরকম হয়, কার্বন কার্বন ডাবল বন্ড, এদিকে ভারী আছে এদিকেও ভারী আছে, আর এদিকে হালকা এদিকেও হালকা, তো সো এটাকে আমরা বলবো জেড সমান। তো এভাবে মূলত ই এবং জেড সমানও শনাক্ত করা হয়। ইজেড সিস্টেমের যদি আমরা কিছু এক্সাম্পল খেয়াল করি, যেমন কার্বন কার্বন দ্বিবন্ধন, ফ্লোরিন দিলাম, ক্লোরিন দিলাম, ব্রোমিন দিলাম, এখানে মনে করেন হাইড্রোজেন দিলাম। তো এখানে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন এই যে মূলকগুলো রয়েছে ফ্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিন এবং হাইড্রোজেন, এই চারটা কিন্তু ভিন্ন ভিন্ন। তার মানে তো হচ্ছে অবশ্যই তারা এই যে সিস্টেম প্রদর্শন করবে। তো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, ভারী মূলকগুলো কোন দিকে আছে, যেমন ফ্লোরিনের ভর তুলনামূলকভাবে কম আছে, ক্লোরিন বেশি আছে, আবার ব্রোমিন বেশি। সো এই দুইটা মূলক হলো ভারী এবং তাদের অবস্থানটা হলো একই পাশে, অবস্থানটা হলো একই পাশে। তো আমরা এখানে একটু শব্দটা মিলিয়ে নিব, যেমন জুসামম্যান কখন বললাম, যদি যে কোনো একটা যৌগের মধ্যে ভারী গ্রুপগুলো একই পাশে থাকে তখন তাকে আমরা জুসামম্যান সমাণু বলবো, অর্থাৎ তাকে জেড সমাণু বলবো। যদি কার্বন কার্বন দ্বিবন্ধন বাট ভারী গ্রুপ মূলক, যেমন ব্রোমিন এবং ক্লোরিনের অবস্থান আমি কোনাকুনি দিলাম, অর্থাৎ বিপরীত পাশে দিলাম, আবার হালকা যে গ্রুপগুলো যেমন হাইড্রোজেন ফ্লোরিন বিপরীত পাশে দিলাম। তো এই ক্ষেত্রে যেহেতু এই ভারী মূলক দুইটা অবস্থান হলো বিপরীত, সো এটাকে আমরা বলবো অ্যান্টিজেন, অর্থাৎ ই সমান। তো এইভাবে আসলে মূলত শিক্ষার্থীরা তোমরা চাইলে স্টিরিও সমানুতার এই যে সিস্টেমটা কিভাবে নির্ণয় করে সেটা বের করতে পারবে। তবে একটু খেয়াল করলে আমার মনে হয় খুব ইজি হয়ে যায় বিষয়টা। ইটা কখন হয় আর জেডটা কখন হয়, শুধুমাত্র আপনি একটু বুঝবেন ভারী মূলকগুলোর অবস্থান কোন দিকে আছে, অর্থাৎ এটা কি একই পাশে আছে নাকি বিপরীত পাশে থাকলে, তাহলে এটা এই যে সিস্টেমটা সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা এটা মোটামুটি আমার একটু বলতে গেলে জ্যামিতিক সমানুতার বিস্তৃত আলোচনা। তো আমি একটু সর্বশেষ একটা বিষয় আলোচনা করব যেটা নিয়ে অনেক টেকনিক্যাল প্রশ্ন আমাদের বোর্ডে আসে, সেটা হলো সিস ট্রান্স সমাণুগুলোর আসলে পার্থক্যটা কোথায়। সিস ও ট্রান্স সমাণুর পার্থক্য যদি আমরা একটু বলি, প্রথমে এক নম্বরের যে পার্থক্যটা সেটা হয় স্থায়িত্ব। মূলত ট্রান্স সমাণুর স্থায়িত্ব সিস সমাণুর চেয়ে অনেক বেশি। কারণটা কি আমি একটু বলি, ধরেন আমি এই যৌগটা লিখলাম, এখন এখানে যেমন এটা হলো সিস, আর যদি এভাবে আরেকটা যৌগ লিখি এটা হলো ট্রান্স। এখন এখানে ডিফারেন্সটা কি, সিস সমাণুর ক্ষেত্রে এই যে মূলকগুলো তাদের অবস্থান কিন্তু খুব কাছাকাছি, অবস্থান কাছাকাছি ফলে তাদের মধ্যে বিকর্ষণটা খুব বেশি হয়, কিন্তু ট্রান্স সমাণুর ক্ষেত্রে এই মূলকগুলোর অবস্থান সবচেয়ে দূরে, বা তাদের এই যে পজিশন কিন্তু সবচেয়ে দূরে, ফলে তাদের মধ্যে আসলে বিকর্ষণ হওয়ার কোনো সুযোগ নেই। তো ফলে এই ট্রান্স সমাণুর স্থায়িত্বটা একটু সিস সমাণুর চেয়ে বেশি হয়। এইটার কারণে এবং দেখা যায় কি ট্রান্স সমাণুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু তুলনামূলকভাবে সিস সমাণুর চেয়ে বেশি হয়। আরেকটা বিষয় যদি বলি উল্টা বিষয়টা, সেটা হলো কি দ্রাব্যতার বিষয় বলি।
দ্রাব্যতার ক্ষেত্রে কিংবা প্রতিসরাঙ্ক ক্ষেত্রে যদি আমরা বলি সিস সমানু ট্রান্স সমান হচ্ছে দ্রাব্যতা কিন্তু বেশি হয় বা প্রতিসরাঙ্কের মান কিন্তু বেশি হয়। ও এটাও তার অন্যতম কারণ এই মূলকগুলো অবস্থান। টার্ট বা 3 নম্বর কারণ যদি বলি সাধারণত সিস সমানুর অভ্যন্তরীণ শক্তির পরিমাণ একটু বেশি থাকে। আর মোটামুটিভাবে যদি বলি এই কয়েকটা বৈশিষ্ট্য আপনি একটু যদি মনে রাখেন তাহলে বুঝতে পারবেন আসলে সিস এবং ট্রান্সের মধ্যে পার্থক্যটা কোথায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাস আপনারা মোটামুটি এনজয় করছেন। তো যারা এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটি দেখলেন তোমাদেরকে আসলে অনেক ধন্যবাদ। তো আমার এই চ্যানেলে যে রসায়ন ভিত্তিক ভিডিওগুলো বা ক্লাসগুলো আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার যে নিয়মিত ভিডিও সেটা আপনি দেখতে পাবেন। এবং কেমন লাগলো সেটা একটু যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে অনেক বেশি খুশি হব। সেক্ষেত্রে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করব, বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি সুস্থ থাকবে, ভালো থাকবে।